তো স্টুডেন্টস, আজকে পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিলের প্রথম ক্লাস। পিরিয়ডিক টেবিল কিন্তু কেমিস্ট্রির কিন্তু গোড়া বলতে পারো, এখান থেকে কিন্তু মানে শুরু হবে সব কিছু। এবং পিরিয়ডিক টেবিলটা ভালো করে পড়তে হবে। আর সবার প্রথমে প্রশ্নটা আসে যে আমরা পিরিয়ডিক টেবিল পড়বো কেন। পিরিয়ডিক টেবিল মানে হচ্ছে যে বিভিন্ন এলিমেন্ট, বিভিন্ন বলবো না যে সব এলিমেন্টগুলোকে নিয়ে একটা মানে সিরিজ মতো করে দেওয়া হয়েছে, একটা ছকে সবগুলোকে এনে দেওয়া হয়েছে। তাদের কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিসগুলো কিন্তু এক ঝলকে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো এর যদি মানে পিরিয়ডিক টেবিল না থাকতো তাহলে সমস্যাটা কী হতো, এই প্রশ্নটা কিন্তু বরাবরই সবার মনে থাকে যে পিরিয়ডিক টেবিল খুব বোরিং একটা জিনিস, ঠিক আছে। তো একটা জিনিস দেখো যে এখনো অবধি আমাদের পৃথিবীতে 118টি এলিমেন্ট আছে, ঠিক আছে। এবং তাদের মধ্যে দেখবি যে ন্যাচারালি অকারিং এলিমেন্ট হচ্ছে মোটামুটি 98টা, আর 20টা এলিমেন্ট মানে আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড। ঠিক আছে। তো এই প্রশ্নটা হচ্ছে যে এই এতগুলো এলিমেন্টের যদি রিয়াকশন আলাদা আলাদা যদি মানে প্র্যাকটিস করা হয়, আলাদা আলাদা যদি মানে এক্সপেরিমেন্ট করা হয়, তাহলে কিন্তু একটা পার্টিকুলার রিয়াকশানকে মনে রাখা খুব সমস্যা হবে। বা কোনো একটা রিয়াকশান থেকে সেটাকে আইডেন্টিফাই করা যে কোন এলিমেন্ট এই রিয়াকশানটা দিচ্ছে, ঠিক আছে, সেটাকে বুঝতে পারা কিন্তু খুব সমস্যা হবে। তোমরা যখন পি ব্লকের বাকি স্টাডি করবে, পি ব্লক, এস ব্লক, তারপরে ডি ব্লক, ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট, তো দেখবে যে এক একটা এলিমেন্ট কিন্তু কত ভ্যারাইটি অফ রিয়াকশন দিচ্ছে। তো যদি সেটা ক্লাসিফাই না করা হতো তাহলে কিন্তু আলাদা করে সেটা স্টাডি করা কিন্তু খুব টাফ হতো, ঠিক আছে। এবং সেই জন্য কিন্তু বিজ্ঞানীরা এটাকে অনেক আগে ভেবেছিলেন, সেই 1800 মানে শতাব্দীর দিকে। তো ডোবেরিনার, টেলরিকের কুণ্ডলীর সূত্র, তারপরে নিউল্যান্ডসের অষ্টক সূত্র, তারপরে মেন্ডেলিভ থেকে মানে যে ড্রব্যাকগুলো মানে কারেকশন করে তারপর মডার্নের মেন্ডেলিভ বেরিয়েছিল, তারপরে কিন্তু আমাদের যে মডার্ন পিরিয়ডিক টেবিল সেটা কিন্তু এসছে, এবং সেটা একদম লাস্ট এসছে। এবং অনেকগুলো কিন্তু এর পিছনে অনেক কিন্তু রাফ ওয়ার্ক আছে, তারপরে কিন্তু আজকে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলটা পেয়েছি। তো তাহলে এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল, এটা কিন্তু একদিন আসেনি। তো দেখে নেওয়া যাক যে কিভাবে এসছে আর কি। তো প্রথমে যেটা এসেছিল যে ডোবেরিনারের ত্রয়ী সূত্র, ঠিক আছে। তো ডোবেরিনের ত্রয়ী সূত্র মূল বিষয়বস্তু যেটা বলা হচ্ছে যে মোটামুটি মানে মৌলগুলোকে যদি অ্যাটমিক ওয়েট অর্থাৎ পারমাণবিক ভর যেটা সেই অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে দেখবে যে তিনটে এলিমেন্টকে নেব আর কি, তিনটে এলিমেন্টের অ্যাটমিক ওয়েট অনুযায়ী সাজাচ্ছি, তাহলে মাঝখানে যে এলিমেন্টটা তার পারমাণবিক মানে অ্যাটমিক ওয়েট যেটা মানে পারমাণবিক ভর যেটা, তো সেটা আসবে কি দুটোর অ্যাভারেজ আসবে, ঠিক আছে। যেমন ধরুন আমি সাজাটা এক্সাম্পল দিচ্ছি যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো এখানে দেখবো লিথিয়ামের পারমাণবিক ভর যেটা 7, সোডিয়ামের হচ্ছে 23 এবং পটাশিয়ামের হচ্ছে 39। তো অ্যাকর্ডিং টু ডোবেরিনার ত্রয়ী সূত্র কি বলা হচ্ছে যে মোটামুটি কথা মাঝখানে যে এলিমেন্টটা থাকবে তার পারমাণবিক গুরুত্ব, তার পারমাণবিক ভর মানে অ্যাটমিক ওয়েট, এইটা এর অ্যাটমিক ওয়েটটা কি আসবে যে এই লিথিয়াম আর পটাশিয়াম এদের অ্যাভারেজটা আসবে। বা ধরে নাও ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম, এটা এটা গ্রুপ 1-এর আর কি, 1A, এটা কিন্তু 2A। তো এখানে ক্যালসিয়াম দেখো, ক্যালসিয়ামের 40, বেরিয়ামের 88 এবং স্ট্রনসিয়ামের 130। তো দেখবে যে বেরিয়াম যেটা, তো এখানে মোটামুটি বেরিয়ামটা আমি ধরো জানি না, আমি এই দুটো জানি, মোটামুটি আইডিয়া করা আছে। এবার যেটা হচ্ছে যে বেরিয়ামে তাহলে কি আসবে, বেরিয়ামের ক্ষেত্রে তাহলে আসা উচিত যে ক্যালসিয়াম প্লাস 137/2। তো এখানে মোটামুটি 176।
177, ঠিক আছে, 177/2, তো এটা অ্যাপ্রক্সিমেট কিন্তু 88.5 টাইপ এরকম চলে আসছে। তাহলে এখানে কিন্তু যে মনে হচ্ছে যে তাহলে তো অসুবিধাই নেই, যে মাঝখানে এগুলো মিলে যাচ্ছে, কিন্তু এখানে যে মানে সব থেকে বড় যে ড্রব্যাকটা এসছে সেটা হলো যে যে হেভি মেটাল যেগুলো আছে, হেভিয়ার মেম্বার যেগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু সূত্র একদমই মানছে না, ঠিক আছে। হেভি মেটালের ক্ষেত্রে ওদের যে মানে যে প্রপার্টিসগুলো অ্যাটমিক ওয়েট যেটা, তো সেটাই কিন্তু মেনটেন হচ্ছে না, তো সেখানে কিন্তু বড় ড্রব্যাক চলে এসেছিল। তো সেটারই সমাধান করার জন্য মোটামুটি তারপরে নিউল্যান্ডসের অষ্টক সূত্র এসছে। তো নিউল্যান্ডসের অষ্টক সূত্র কি বলা হচ্ছে যে, বলছি, তো এখানে যেটা বলা হয়েছে যে মোটামুটি নিউল্যান্ডের অষ্টক সূত্র যে পারমাণবিক ভর, অ্যাটমিক ওয়েট যেটা, সেই অ্যাটমিক ওয়েটের অনুসারে যদি আমি একটা সিরিজকে আমি মানে অ্যারেঞ্জ করি, তাহলে দেখবো যে প্রথম এলিমেন্ট যেটা থাকছে তার সাথে অষ্টমতম যে এলিমেন্টটা আসবে সেটার মানে এটা কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ সেম হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে সে সাজানো অনুযায়ী দেখবো তারপরে যে 1 নম্বর যে লিথিয়াম অ্যান্ড 8 নম্বর সোডিয়াম, তো এদের মধ্যে কেমিক্যাল প্রপার্টিস ফিজিক্যাল প্রপার্টিস কিন্তু সেম হয়ে আছে। তেমনি তুমি যদি আরও অন্যভাবে সাজাও, যে ধরো আমি বোরন এটা নেব, মানে বোরন থেকে নেব, ঠিক আছে। তো বোরন 1, কার্বন 2, নাইট্রোজেন 3, অক্সিজেন 4, ফ্লোরিন 5, সোডিয়াম 6, ম্যাগনেসিয়াম 7, অ্যালুমিনিয়াম হচ্ছে 8। তো বোরন আর অ্যালুমিনিয়াম দেখবে যে কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস কিন্তু সেম দেবে, ঠিক আছে। তো এখানেও কিন্তু আবার একটা প্রবলেম চলে এসে যে হেভিয়ার যে মেটাল, হেভিয়ার কনজেনেট যেগুলো আসছে, তো সেগুলোর কিন্তু মানে এক্সপ্লেনেশন কিন্তু এরা পাচ্ছে না দিতে, ঠিক আছে। হেভিয়ার মেটাল যে ভারী এলিমেন্ট যেগুলো চলে এসছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা আবার ফের আটকে যাচ্ছে। তো তারপরে মেন্ডেলিভের মানে পর্যায় সূত্র চলে এসেছে। মেন্ডেলিভের দেখো মেন্ডেলিভের পর্যায় সূত্র যেটা বলা হচ্ছে, আগে ছিল অ্যাটমিক ওয়েট যে পারমাণবিক ভর, তো এখানে মেন্ডেলিভ বলছে পারমাণবিক গুরুত্ব, যে মৌলগুলোকে যদি পারমাণবিক গুরুত্ব অনুযায়ী অ্যারেঞ্জ করা যায় তাহলে দেখবে যে তাদের রাসায়নিক অ্যান্ড মানে ভৌত যে ধর্মগুলো সেগুলো পর্যায়ক্রমে কিন্তু পুনরাবৃত্তি হবে, ঠিক আছে। তো মেন্ডেলিভ যে এলিমেন্টটা যখন দেয়, তো মেন্ডেলিভ যে পরিবর্তনটা করেছিলেন বাকি সূত্রগুলো থেকে, সেটা ছিল যে পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব অনুসারে অ্যারেঞ্জ করবে, এবং তাতে করে কী হবে যে মানে কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল যে প্রপার্টিসগুলো সেগুলো মোটামুটি পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হবে। দ্যাট ইজ একটা টাইম যাওয়ার পর আবার ফের যখন মানে বেশি হবে, বড় হতে হতে দেখবে একটার সাথে আরেকটা কিন্তু মিলে যাবে। তো এটা কিন্তু অনেকাংশে মানে মিলে গেছিলো, কিন্তু তা সত্ত্বেও এটা অনেক ড্রব্যাক ছিল, যাক সেটা পরে আসি। যখন মেন্ডেলিভ এই সূত্রটা দেয় তখন মোটামুটি 63টা মতো মৌল আবিষ্কার হয়েছে, তার উপর বেশ করে কিন্তু মানে সূত্রটা দিয়েছিল, ঠিক আছে। তখন ধরে নাও যে মানে নিষ্ক্রিয় গ্যাস যে সেন্টারটা ছিল, মানে ইনার্ট গ্যাসটা মানে আবিষ্কার হয়নি, ইনার্ট গ্যাস হয়নি। তারপর আরও কতগুলো এলিমেন্ট যে এইগুলো কিন্তু মানে বলে গেছিলেন যে এইগুলো আবিষ্কার হবে এবং এদের ধর্ম কিন্তু এরকম হবে, ঠিক আছে।
যে অক্সিজেন গ্রুপের একটা ছিল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়ামটা বলেছিল যে আবিষ্কার হবে এবং এরকম এর মানে কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টিসটা এরকম হবে। তো সেটা কিন্তু অনেক আগে ভবিষ্যৎবাণী করে গেছিলেন এবং যখন সেটা ইনভেন্ট হয় তো সেটা কিন্তু মিলেও গেছিল। তারপর দেখবো যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে মোটামুটি 7টি পর্যায় ছিল, 7টি পর্যায় এবং 9টি শ্রেণী। তো পর্যায় শ্রেণীটা কি, ঠিক আছে, যে দেখবে একটা পর্যায় সারণীতে এরকম একটা আছে, টেবিল আছে এরকম, মানে আছে, ঘর ঘর মতো আছে। তো এখানে এলিমেন্ট আছে, তো এই বরাবর যেটা যাচ্ছে তো সেটা হচ্ছে শ্রেণী, ঠিক আছে। আর এই বরাবর যেটা নামছে সেটাকে বলছি পর্যায়। তো মেন্ডেলিভের এই যে পর্যায় সারণীটা, তো এর মধ্যে দেখবে যে 7টা পর্যায় ছিল, 7টা, আর শ্রেণী ছিল 9টা। তো সেখানে দেখবি যে মোটামুটি শ্রেণী 9টার মধ্যে যেটা ছিল যে 1 থেকে মোটামুটি 8, তো 8 পর্যন্ত ছিল এবং আর একটা শূন্য শ্রেণী ছিল, যেখানে মোটামুটি 1 শ্রেণীতে হাইড্রোজেন, হিলিয়াম এইগুলো প্লেসড হচ্ছিল এবং বাকিগুলো তো প্লেসড হয়েছে যেমন যা ছিল 63টা মৌলের মধ্যে। এবং এই জিরো যে সেকশনটা রেখেছিল এখানে ইনার্ট গ্যাস রেখেছিল, ইনার্ট গ্যাস যেটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, আর্গন, এই যে গ্রুপটা ছিল তো এইগুলো এখানে রেখেছিল। এবং তারপর যেটা হচ্ছে যে এমনি যে বেসিক যে গ্রুপ ছিল তো তার মধ্যে যে মিলগুলো ছিল তো সেই মিল গ্রুপ মানে যুগ্ম যে এলিমেন্টগুলো ছিল তো এর মধ্যে আবার একটা দুটো করে ভাগ ছিল, এ অ্যান্ড বি। যে যুগ্ম এলিমেন্ট যেগুলো যে যাদের ধরো 20, 22, 24 এরকম যাদের পারমাণবিক গুরুত্ব চলে এসে তাদেরকে এ ক্যাটাগরিতে রেখেছিল এবং যাদেরকে অড ছিল অযুগ্ম তাদেরকে বি ক্যাটাগরিতে রেখেছিল। তো এবং তারপরে দেখবে যে আরেকটা ছোট অ্যাপ্লিকেশন আমি যেটা মডার্ন পিরিয়ডিক টেবিলে বলবো যে মোটামুটি কথা যে 8, 9, 10 ট্রানজিশন মেটালদের 8, 9, 10 ঠিক আছে। ট্রানজিশন মেটাল গ্রুপের যে 8, 9, 10 দ্যাট ইজ মোটামুটি কথা যে 26, 27, 28। তো এই যে সেকশনটা ছিল মেন্ডেলিভ দেখেছিলেন যে এদের মানে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ যেটা ফিজিক্যাল মানে 8, 9, 10 এই সেকশনটার মডার্ন পিরিয়ডিক টেবিল অনুযায়ী তো এদের যে কেমিক্যাল প্রপার্টিজটা আর ফিজিক্যাল প্রপার্টিজ এটা কিন্তু অলমোস্ট কিন্তু সেম ছিল, সেই জন্য এদেরকে মেন্ডেলিভ নাম দিয়েছিল ত্রয়ী সূত্র মানে ত্রয়ী মৌল। তো এর পরে যেটা এসেছিল যে মডার্ন পিরিয়ডিক টেবিল। মডার্ন পিরিয়ডিক টেবিলে যেটা বলা হয়েছে যে মেন্ডেলিভের সূত্রে বলা হয়েছিল যে পারমাণবিক গুরুত্ব অনুসারে, আর এখানে বলা হয়েছে যে পারমাণু ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা যেটা পরমাণু সংখ্যা অনুসারে সাজাতে হবে। পরমাণু সংখ্যা অনুসারে মৌলগুলিকে সাজাতে হবে আর অ্যারেঞ্জ করতে হবে, আর তাতে করে দেখবে যে মৌলের কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস কিন্তু পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে, ঠিক আছে। তো মডার্ন যে পিরিয়ডিক টেবিল সেখানে 18টা শ্রেণী ছিল আর 7টা কিন্তু পর্যায় ছিল, ঠিক আছে। আমি একটু ড্র করছি দেখে নাও।
তো 1A 2A 3B 4B 5 6B 7B, তো এখানে 8 9 10 মিলে 8B 9 1B 2B 3A 4A 5 6 7 8, ঠিক আছে। তো দেখো এই যে এইভাবে সাজালে যে 1 2 3 4 5 6 7, তো 8 9 10 হলো, 11 12 13 গ্রুপ 13 গ্রুপ 14 15 16 17 18, ঠিক আছে। তো এইভাবে হয়েছে গ্রুপটা। এবং এখানে যেটা হচ্ছে যে এটা এস ব্লক এলিমেন্ট, এটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। আচ্ছা, এখান থেকেই বি যে সেকশনটা পুরো আছে এটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্ট, আর এটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। ঠিক আছে। তো একটা জিনিস দেখবে যে যত পর্যায় সারণী যত ডান দিকে যাবে তত কিন্তু মানে মেটাল ক্যারেক্টার যেটা ধাতব ধর্ম সেটা কিন্তু কমতে থাকবে। ঠিক আছে, তুমি যত ডান দিকে যাবে মানে এদের যে মেটাল ক্যারেক্টার ডিক্রিজ হবে, আর যত বাঁ দিকে আসবে তো মেটাল ক্যারেক্টার ইনক্রিজ হবে। ঠিক আছে, মেটাল ক্যারেক্টার ইনক্রিজ হবে। আর যেটা হচ্ছে যে তোমাদের মোটামুটি 1 থেকে 30 অব্দি এলিমেন্ট কিন্তু একটু মুখস্থ রাখবে, কারণ সেগুলো অনেক অঙ্কে এবং দেওয়া থাকে, তবু মুখস্থ রাখবে। মুখস্থ রাখলে কী হবে যে অনেক সময় যদি ভুল টুল চলে আসতে পারে বা যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তার জন্য 30 অব্দি তোমরা পরমাণু ক্রমাঙ্ক এলিমেন্টগুলো মুখস্থ করে রাখবে। তো আমি একটু দেখে দিচ্ছি যে বি ব্লক এলিমেন্ট এস ব্লক এলিমেন্টের মধ্যে যে এলিমেন্টের যে সেপারেশনগুলো কেমন আছে। যে মোটামুটি কথা এখানে যেটা আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তারপর হচ্ছে এই জায়গা হচ্ছে বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, হিলিয়াম, নিয়ন, না আর্গন, কি বলতো নিয়ন। তো তারপরে এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ফসফরাস, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এবং দেখবে যে ক্যালসিয়ামের পরে মোটামুটি এখানে যেটা আছে যে ক্যালসিয়ামের পরে স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, তারপরে হচ্ছে কোবাল্ট, নিকেল। তো এইটা আবার দেখবে এখানে যে 8 9 এই 10, তো এখানে এই যে আয়রন, কোবাল্ট, নিকেল, তারপরে এই জিঙ্ক, সিইউ এখানে হবে জিঙ্ক। তো তোমরা এই জিঙ্ক পর্যন্ত মনে রাখবে যে 1 থেকে 30 অবধি পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী মনে রাখবে। ঠিক আছে, তো তাহলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে, অনেক ম্যাথ করতে কিন্তু অনেক সুবিধা হবে। আর
এখানে এখানে এই যে সেকশনটা বললাম যে 8, 9, 10, এই যে আয়রন, তো এদের মধ্যে দেখবে যে এই যে গ্রুপটা আছে, তো না এটা নয়, এই যে বরাবর যে গ্রুপটা এটা আছে, পর্যায়টা আছে, তো এটা কিন্তু ভেরি সিমিলার। এদের মেটালিক প্রপার্টি, রিয়াকশানের যে মানে টেন্ডেন্সি, সেগুলো কিন্তু খুব সিমিলার। আর সেই জন্য মেন্ডেলিভ কিন্তু অনেক আগেই এটাকে ত্রয়ী সূত্র বলে কিন্তু বলে দিয়েছিলেন, ত্রয়ী মৌল। ত্রয়ী মৌল বলে দিয়েছিলেন, ঠিক আছে। তো তারপর যেটা হচ্ছে যে এখানে যে বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, তো এটা পি ব্লকের মোটামুটি গ্রুপ 13, গ্রুপ 14, 15, গ্রুপ 16, গ্রুপ 17, তো এই গ্রুপগুলো কিন্তু অটোমেটিক মনে চলে আসবে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, ঠিক আছে। তোমাদেরকে এখন মুখস্থ করতে হবে না, কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তারপর অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, ঠিক আছে। তো এরকম কিন্তু অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে পড়তে পড়তে, ঠিক আছে। তো দেখবে যে এই মডার্ন যে পিরিয়ডিক টেবিল, তো এই মডার্ন পিরিয়ডিক টেবিলে কিন্তু অনেক প্রচুর প্রবলেম সলভ করে ফেলেছে, ম্যাক্সিমামটা সলভ করে ফেলেছে। তা সত্ত্বেও দেখবে এখানে কিন্তু কিছু ড্রব্যাক আছে, কিছু ত্রুটি আছে। যেমন এখানে যেটা দেখেছিলাম যে হাইড্রোজেনের পরে এই যে হাইড্রোজেন, এই যে গ্রুপ 1A, তারপরে 2A হয়েছে, তারপরে 3B, 4B, এবং এখানে ছিল 8A। দেখবে যে এখানে হাইড্রোজেন হয়েছিল, তো হাইড্রোজেন এক মানে পরমাণু ক্রমাঙ্ক, তো তারপর 2 কিন্তু 2A এখানে হিলিয়াম হওয়া উচিত ছিল, কিন্তু হিলিয়ামটা হয়েছে কোথায়, গ্রুপ 18-এ। তো এটা হয়েছে কারণটা কি, এটা হয়েছে তার কারণটা হচ্ছে যে হাইড্রোজেনের সাথে মানে হাইড্রোজেনের পজিশনের সমস্যা আছে, সেটা পরে বলছি। তো হাইড্রোজেনের পরে গ্রুপ 2-এ কিন্তু হিলিয়াম হওয়া উচিত ছিল, কিন্তু হিলিয়াম গ্রুপ 2 এর সাথে কোনো ম্যাচিং আসছে না। কিন্তু এখানে নিষ্ক্রিয় যে গ্যাস, ইনার্ট গ্যাস যে সেকশনটা আছে, সেখানে কিন্তু হিলিয়ামের সাথে যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাদের সাথে কিন্তু মিলছে। সেজন্য কিন্তু হিলিয়ামকে এখানে রাখা হয়েছে, যেটা কিনা মানে পর্যায় সারণীর যে লজিকটা সেটা কিন্তু মেনটেন করেনি, ঠিক আছে। তারপর যেটা যে মোটামুটি হাইড্রোজেনের সঠিক পজিশন তো এখানে নেই, তো সেটা বলা হয়েছে হাইড্রোজেনের যে গ্রুপে আছে এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম। তো এই যে গ্রুপটা, এই গ্রুপের সাথে কারোর সাথে কিন্তু হাইড্রোজেনের কোনো মানে কেমিক্যাল সিমিলারিটিস নেই, তা সত্ত্বেও সেটা যখন রাখা হয়েছে। তো হাইড্রোজেনের এই যে পজিশনটা কিন্তু মডার্ন পিরিয়ডিক টেবিল কিন্তু মানে ঠিকঠাক বলতে পারেনি, করতে পারেনি। তো তারপর যেটা হচ্ছে যে দেখবেন যে পর্যায় সারণীতে অ্যাক্টিনাইড, ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড সিরিজ আছে। পরের লেকচারে তোমরা দেখতে পাবে যে অ্যাক্টিনাইড, ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড কন্ট্রাকশন। তো যাই হোক, তো অ্যাক্টিনাইড আর ল্যান্থানাইডের ক্ষেত্রে আগে বলি। ল্যান্থানাইড যে সিরিজটা থাকছে, তো তার মানে পজিশনটা, বা অ্যাক্টিনাইড যে সিরিজটা থাকছে, এই ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের যে পজিশনটা, তো সেটা মানে মেন যে পিরিয়ডিক টেবিল, তো সেই পিরিয়ডিক টেবিলে কিন্তু জায়গা পায়নি, ঠিক আছে। দেখবে যে ল্যান্থানাইড যে সেকশনটা থাকছে মেন পিরিয়ডিক টেবিলে, দেখবে যে 57 মানে পরমাণু ক্রমাঙ্ক, তারপরে হঠাৎ করে দেখবে যে 72 শুরু হয়ে গেছে। 57 সিরিয়াম আছে, তো এখানে একটা এলিমেন্ট আছে, তো 72 মানে এটা কিন্তু পরপর, ঠিক আছে, এরকম পরপর মানে আছে। তো দেখবে এই জায়গাটা হঠাৎ একটা গ্যাপ চলে এসেছে, তো এই জায়গাটাই কিন্তু ল্যান্থানাইড। তারপর দেখবে যে অ্যাক্টিনাইডের ক্ষেত্রে দেখবে যে ওই 90-এর কাছাকাছি, 89, 90-এর কাছাকাছি থেকে এরকম একটা জায়গাতে হঠাৎ শুরু হয়, আবার 100 ওই 4-এ কিন্তু শুরু হয়ে গেছে, এবং এই জায়গাটাই কিন্তু অ্যাক্টিনাইড সিরিজ। তো এগুলো কিন্তু ড্রব্যাক ছিল। আর তাহলে আজকে মোটামুটি এই মানে পজিশনগুলো দেখতে পেলে, বুঝতে পারলে। এবং এর পরের দিনে আমরা যেটা করব যে পারমাণবিক ব্যাসার্ধ, তারপর যে আয়নাইজেশন এনথালপি, আয়নিক ভবন, ঠিক আছে, তারপরে মোটামুটি যোজ্যতা। আচ্ছা, যোজ্যতাটা এখানে বলে দিই। যোজ্যতা মানে হচ্ছে যে ওই যে একটা কনসেপ্ট ছিল, ক্লাস 10-এই ছিল,
মোটামুটি অক্টেট কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো অক্টেট কমপ্লিট করতে দেখবে যে কেউ ইলেকট্রন নেবে, কেউ ইলেকট্রন ছেড়ে অক্টেট কমপ্লিট করবে। তো এখানে ক্ষেত্রে যেটা হবে যে পি ব্লক এলিমেন্ট, মানে যদি লাস্টে পি এ থাকে তো তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে সেটা দেখবে। তো যদি 2 এস অরবিটাল থাকে তো দেখবে এর মাথায় দুটো ইলেকট্রন রাখতে হবে। আচ্ছা, পি অরবিটাল থাকলে তার মাথায় 6টা রাখতে হবে, ডি হলে তার মাথায় মোটামুটি 10টা রাখতে হবে। তো এটা ফুলফিল করার জন্য দেখবে অনেক সময় ইলেকট্রনটাকে সে ছাড়বে বা ইলেকট্রনটাকে মোটামুটি মানে অ্যাকসেপ্ট করবে। তো যে কটা ইলেকট্রন ছাড়বে বা যে কটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে এই মানে ফিগারটা অ্যাটেন্ড করার জন্য, মেনটেন করার জন্য, তো সেইটাই হবে তার ভ্যালেন্সি। তো যেটা মডার্ন পিরিয়ডিক টেবিলে যেটা দেখেছিলাম যে গ্রুপ মোটামুটি 1A 2A, তো এখানে দেখবে যে লিথিয়াম, তারপরে মোটামুটি সোডিয়াম, তারপরে পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম। তো এই সিরিজে দেখবে যে 1A মানে হচ্ছে কি যে এদের 1s যে মানে এস অরবিটাল যেটা তার মাথায় একটা আছে, তো কি করবে যে একটাকে দুটো মানে করাচ্ছে এস অরবিটাল একে ছোট, তো সে কি করবে একটা ইলেকট্রনকে ছেড়ে দেবে এবং তাতে করে দেখবে কি এর যোজ্যতা কিন্তু 1 হবে, ভ্যালেন্সিটা। এবং দেখবে এই যে এলিমেন্টগুলো আছে তোমরা দেখতে পাবে রিয়াকশনের সময় যে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু লিথিয়ামটা লিথিয়াম প্লাস থাকবে, সোডিয়ামটা সোডিয়াম প্লাস থাকবে, মানে প্রেফারেবল যে স্টেটটা, ঠিক আছে। এবং সেটা কেন মানে কীভাবে স্টেবল হচ্ছে সেটাও কিন্তু তোমরা মানে দেখতে পাবে। কারণ যেটা দেখবে যে সোডিয়ামটা সোডিয়াম প্লাস হচ্ছে কেন, যে এখানে কিন্তু Na প্লাস হয়ে গেলে তার যে একটা মানে যে ইনার্ট গ্যাসের যে কনফিগারেশন সেটা পেয়ে যাচ্ছে। শুধু এটুকু মনে রাখো যে মোটামুটি কথা এই যে পোর্শনগুলো দেখবে যে 2A মানে হচ্ছে দুটো মানে এস এ দুটো ইলেকট্রন থাকছে, তো সেটা কিন্তু দুটো ইলেকট্রনকে ছেড়ে দেবে, কারণ এস এ দুটো ইলেকট্রন রাখলে সেটা কিন্তু অত্যন্ত মানে রিস্কি হয়ে যাবে, খুব রিয়াক্টিভ হয়ে যাবে। তো তারপর যে 3, তো এখান থেকে পি ব্লকের ক্ষেত্রে দেখবে যে 3A থেকে শুরু হচ্ছে 3A, 4A, 5A, 6A, 7A, 8A, ঠিক আছে। তো প্রত্যেকটার ক্ষেত্রে এটা গ্রুপ 13 এলিমেন্ট। গ্রুপ 13 মানে এদের যে NH2 NP1 এরকম কনফিগারেশন আসবে, ঠিক আছে। তো দেখবে এদের যে মানে অক্সিডেশন স্টেটটা +3 পর্যন্ত যাবে, ঠিক আছে। তো ভ্যালেন্সি কিন্তু 3 হবে। তো এর পরের দিন আমি সেগুলো করে দেব। এবং এই যে +3তে স্টেবল কেন হচ্ছে, +3তে স্টেবল কেন হচ্ছে, তো দেখবে সেখানে মোটামুটি যে একটা পি অরবিটালে আগের পি অরবিটাল হয়তো P6 কনফিগারেশন চলে এসেছে। এই যে P6 কনফিগারেশনটা স্টেবল কেন হচ্ছে, P6 এর ক্ষেত্রে দেখবে পি এর যদি তুমি মানে ছবিটা দেখো, পি এর ছবি দেখলে দেখবে যে পি অরবিটাল এরকম, তো এখানে তিনটে আছে PX, PY, PZ। তো দেখবে যে এরকম মোটামুটি ইলেকট্রনগুলো প্লেসড হয়ে আছে, ফুলফিল কনফিগারেশন চলে এসেছে। আর ফুলফিল কনফিগারেশন যখন চলে আসবে তখন দেখবে তার মোটামুটি এক্সচেঞ্জ এনার্জি, পেয়ারিং এনার্জি একটা ব্যাপার আছে, যে এক্সচেঞ্জ এনার্জিটা স্টেবিলাইজিং এনার্জি, পেয়ারিং এনার্জিটা ডিস্টেবিলাইজিং এনার্জি। যখন ফুলফিল কনফিগারেশন থাকবে তখন দেখবে যে এর কিন্তু এক্সচেঞ্জ এনার্জি যেটা স্টেবিলাইজিং এনার্জি সেটা ম্যাক্সিমাম থাকবে। আর এর যে পেয়ারিং এনার্জিটা, তো এটা কিন্তু মানে মোটামুটি থাকবে, যদিও পেয়ারিংটা ফুল আছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু যেখানে পেয়ারিং এনার্জিটা ফুল থাকলেও তার ম্যাগনিটিউডটা কম হবে, এবং সেটা কিন্তু এই যে P6 কনফিগারেশন জেনারেট হচ্ছে সেটা কিন্তু স্টেবল হয়ে যাবে। তো এটা আমি সাপোজ একটা উদাহরণ দিলাম, তো এর ক্ষেত্রে সেটা হবে না, এর ক্ষেত্রে মোটামুটি P6 হবে না, কিন্তু এর ক্ষেত্রে যদি মানে S2 হয় তো সেটাও কিন্তু স্টেবিলাইজিং এর দিকে চলে যাবে। তো এরপর আমি কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ নিয়ে নেক্সট লেকচারে দেখা হবে। যে কেমিক্যাল প্রপার্টিজ বলতে যা মানে ব্যাসার্ধ, মানে আয়নিক ব্যাসার্ধ, অ্যাটমিক ব্যাসার্ধ যেটা আছে, তারপরে মোটামুটি আয়নিক ভবন, আয়নাইজেশন এনথালপি, তো এইগুলো আছে। এবং আরও যে মানে ফিজিক্যাল প্রপার্টিগুলো আছে সেগুলো মোটামুটি আমি সবগুলো পরের দিনে মানে ডিসকাস করে দেবো। এবং একটা জিনিস মনে রাখো যে একটা মানে ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে যে প্রত্যেকটা ফ্যাক্টর, যে সে ব্যাসার্ধ রেডিয়াস হোক বা আয়নাইজেশন এনথালপি হোক বা যা কিছু হোক, তো সেটা কিন্তু বেস করে আছে একটা ফ্যাক্টর আছে Z⁻R²। এবং এটার ক্যালকুলেশন করতে গেলে আমাকে স্ল্যাটার্স রুল জানতে হবে।
এই স্ল্যাটার্স রুলের ওপর বেস করে কিন্তু এই ফ্যাক্টরটা আসবে এবং এই ফ্যাক্টরটাই কিন্তু জাস্ট হবে আর্বিট্রারি ফ্যাক্টরটা কিন্তু বাকি যাবতীয় প্যারামিটার, ঠিক আছে, পিরিয়ডিক যে প্যারামিটারগুলো আছে প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু ইনফ্লুয়েন্স করবে। যদি আমরা এই পার্টটা যদি বুঝতে পারি নেক্সট লেকচারে, তাহলে কিন্তু পর্যায় সারণী পুরোপুরি সলভ হয়ে যাবে। তাহলে আজকে আর বলবো না, আজকে পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, আর তোমাদের ডাউটগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে, তোমরা তোমাদের যে ডাউট কোশ্চেন যা আছে সবগুলো এটাতে সেন্ড করো, আমি তার উপরে নেক্সট ভিডিওতে কথা বলে নেব, ঠিক আছে।